আসসালামু আলাইকুম। তোমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা অ্যাভেলেবেল আছে, তোমরা সবাই কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আশা করি তোমরা মোটামুটি সবাই আসছো। আমরা প্যাকেট সুইচিং সম্পর্কে দেখতেছিলাম। প্যাকেট সুইচিং কিভাবে আমরা আসলাম সার্কিট সুইচিং থেকে, সেটা নিয়ে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। তো খুব দ্রুত আমরা একটা রিক্যাপ নিয়ে নিই। দিস ওয়াজ দ্য সার্কিট সুইচিং। আমরা এটা সম্পর্কে পড়েছি। অ্যানালগ টেলিফোন ওয়াজ দ্য এক্সাম্পল। আমরা এখানে দেখেছি সার্কিট সুইচিং এর কনস্ট্যান্ট ডাটা রেট এবং কনস্ট্যান্ট ডিলে ছিল। ব্যান্ডউইথ লিমিটেড বাই দ্য উইকেস্ট সেকশন অফ দি নেটওয়ার্ক, এবং ইট ওয়াজ নট ফেইল সেফ। এই দুইটা কারণে আমরা সার্কিট সুইচিং এর কথা চিন্তা করেছিলাম। প্যাকেট সুইচিং এর সেটার ডাটাগুলা হচ্ছে বার্স্ট টাইপের ডাটা, যে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি ফলোড বাই মিনিমাম বা ইনঅ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি নাই, এই ধরনের ডাটাগুলা আসে। যে আমরা মাঝখানে প্রচুর জায়গা খালি থাকে, দে ক্যান বি শেয়ার্ড। সেই জন্য প্যাকেট সুইচিং আমরা ইউজ করতেছিলাম ফর বার্ডস টাইপের ডাটার জন্য। এবং ডাটাটাই প্রিভেইল করতেছে, নেটওয়ার্কগুলো ডিজাইন করা উচিত ডাটার জন্য। দে শুড বি অপটিমাইজড ফর ডাটা, নট ফর ভয়েস, বিকজ ভয়েস ট্রাফিক গুলো ছিল নেগলিজিবল ইন কম্পারিজন টু দা ডাটা ট্রাফিকের যে ডিমান্ড। সো আমরা এখন থেকে নেক্সট জেনারেশন 4G 5G 6G সমস্ত ট্রাফিক নেটওয়ার্ক গুলা উই আর গোয়িং টু অপটিমাইজ ইট ফর ডাটা নেটওয়ার্কস, বার্ডস টাইপ ডাটা। ঠিক আছে। তো এইটা একটা কারণ যে আমরা প্যাকেট সুইচিং এ সেটা সাপোর্ট করে। প্যাকেট সুইচিং এর জন্য প্যাকেট সুইচিং ইজ গুড ফর ডাটা টাইপ নেটওয়ার্ক। আচ্ছা, আর এখানে আরো কিছু ব্যাপার ছিল যে এটা কিছু অ্যাডিশনাল ফিচার আমরা দেখবো। ইট ক্যান বি মেড ফেইল সেফ। এই কথাগুলো আমরা আলোচনা করতেছিলাম, বাকিরা আস্তে আস্তে আমরা এই কথাগুলো একটু রিক্যাপ করে নিচ্ছি। হুম, তো এটা ছিল সার্কিট সুইচিং এর একটা এক্সাম্পল। তোমরা যেমন দেখতে পাচ্ছ যে সার্কিট সুইচিং এ সবগুলা একটা পাথ দিয়েই যায়, তাই না? একটা পাথ দিয়ে যাচ্ছে, সেটা ফিক্সড, তার ব্যান্ডউইথ ফিক্সড, ডিলে ফিক্সড। দিস ওয়াজ সার্কিট সুইচিং। আচ্ছা, তো এবার আমরা আহ, এবং এরপরে আমরা দেখেছিলাম সার্কিট সুইচিং এর যে সমস্ত অ্যাট্রিবিউট গুলো একসাথে আমরা দেখেছিলাম। যে একটা ফিক্সড কানেকশন আছে,
ওয়েস্টেড ব্যান্ডউইথ ওয়েস্ট হয়। আচ্ছা, তারপরে অ্যাভেলেবল ব্যান্ডউইথ ইজ অলসো ফিক্সড, এটা ইউজ না হইলে ওয়েস্টেড হবে। স্টোর অ্যান্ড ফরওয়ার্ড ফিচার্সটা নাই, এটা খুব নেসেসারি ডাটা নেটওয়ার্কস এর জন্য। তারপরে অল ডাটা থ্রু দ্য সেম রুট, দিস ইজ ট্রু। কানেকশন এস্টাবলিশমেন্ট আগে করতে হয় ডাটা ট্রান্সমিশনের আগে। কনজেশন টাইম হয় কখন, যখন কানেক্ট করতে যাই সেই সময়, একবার কানেক্ট হয়ে গেলে এখানে আর কনজেশন নাই। আর কস্ট ক্যালকুলেশনটা ছিল ডিপেন্ডিং অন দ্য টাইম ডিউরেশন। দিস ওয়াজ দ্য অ্যাট্রিবিউটস অফ সার্কিট সুইচিং টেকনোলজি, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা একটু সামনে যাই, যে প্যাকেট সুইচিং টেকনোলজি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল আমরা এগুলো দেখেছিলাম। ছোট ছোট ভাগে ভাগ করে ফেলতে হয়। ভাগগুলা কেমন হবে আমরা এই ছবিটাও দেখেছিলাম, যে এরকম মেসেজটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করব। প্রত্যেকটা ভাগে দেয়ার উইল বি অ্যাডিশনাল হেডার। হেডারের ভিতর কি থাকবে আজকে আমরা ক্লাসে শিখবো। তো মূলত সেখানে কে পাঠাচ্ছে, কাকে, কার কাছে যাচ্ছে, সে যেন ইন্ডিভিজুয়ালি সেটা আইডেন্টিফাই করতে পারে। হুম, সেটা আমাদের যথেষ্ট ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। প্রত্যেকে, দে মে নট ট্রাভেল থ্রু দ্য সেম রুট, দে মে টেক ডিফারেন্ট রুটস টু রিচ দ্য ডেস্টিনেশন। এইভাবে তাদেরকে প্যাকেটগুলোকে তৈরি করে দেওয়া হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব যে স্পেশাল রাউটিং অ্যালগোরিদম বলে একটা জিনিস ছিল প্যাকেট সুইচিং এ। এটা মেইনলি তিনটা কাজ করে। সেটা কি, আমাদেরকে বেস্ট যে পাথটা আছে, ঠিক আছে, বেস্ট পাথ খুঁজে নিতে সাহায্য করে, ঠিক আছে। এটা এই 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 কাজ করতে গিয়ে সে অবশ্যই রিসোর্সটাকে প্রপারলি ইউটিলাইজ করে। যে সমস্ত রিসোর্স গুলো খালি আছে সেগুলোর উপরে যেহেতু প্যাকেট গুলোকে ডাইরেক্ট করে দেয়, সেজন্য ইট অলসো হেল্পস টু ইউটিলাইজ দ্য টোটাল রিসোর্স ইভেনলি, সবগুলো রিসোর্সকে প্রপার ইউটিলাইজ করে। এবং এটাও এনশিওর করে যে ফেয়ার অ্যালোকেশন অফ রিসোর্সেস, কেউ যেন এককভাবে, ফেয়ার অ্যাক্সেস, কেউ যেন এককভাবে কোনো রিসোর্সকে অনেকটা সময় ধরে দখল করে রাখতে পারে, রাখে, যেটা সার্কিট সুইচিং এ হয়ে থাকতো। যেমন পিএবিএক্স এর কথা বলেছিলাম, একটা ইনস্টিটিউশনে পিএবিএক্স এর লাইন একটা বা দুইটা থাকে, আউটগোয়িং লাইন। কেউ যদি বাইরে একটা কল করে লাইনটাকে বিজি রেখে দেয়, বাকিদের সেখানে আর কমিউনিকেট করার সুযোগ হয় না যতক্ষণ না সেটা শেষ হয়। দিস ওয়াজ এ বটলনেক অফ সার্কিট সুইচিং। প্যাকেট সুইচিং হলে no link will be completely dedicated, it may be shared at any time, ঠিক আছে। কোনো একটা যখন প্রয়োজন হবে আমরা এটা শেয়ার করতে পারবো, যদি না সেটা ওভার কনজেস্টেড হয়। তো এই তিনটা দায়িত্ব স্পেশাল রাইটিং অ্যালগোরিদম নেয়। এবং সাথে সাথে আমরা দেখেছিলাম প্যাকেট সুইচিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইট ক্যান স্টোর ডাটা অ্যান্ড ইট ক্যান ফরওয়ার্ড ইট whenever necessary, ফলে ডাটা উইল নট নেভার বি লস্ট ইন, যদিও আমাদের নেক্সট এক্সচেঞ্জটা ডাউন করা থাকে, সে যতক্ষণ না এক্সচেঞ্জটা আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ডাটাগুলোকে স্টোর করে রাখতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে কতগুলো খুব চমৎকার ফিচার নেটওয়ার্ক সুইচিং নেটওয়ার্কের। আমরা এখানে এসেছিলাম স্টোর এন্ড ফরওয়ার্ড, খুব সম্ভবত এই স্লাইডে এসে আমরা থেমেছিলাম। এখানে আমরা দেখাচ্ছিলাম যে স্টোর এন্ড ফরওয়ার্ডের আরেকটা দুইটা সুবিধার কথা। একটা সুবিধা তো এই যে যদি কোনো কারণে এই লিঙ্কটা ফেড করে, এই নোডটা ডাউন হয়ে যায়, তাহলে তাহলে কি হতো, সার্কিট সুইচিং হলে আমাদের স্টোর ফরওয়ার্ড করা, যেহেতু স্টোর করে রাখার কোনো অপশন ছিল না, ফলে আমরা দেখবো যে ডাটা উইল বি লস্ট। কিন্তু প্যাকেট সুইচিং এ যেহেতু মেমোরিতে আমরা ডাটা স্টোর করে রাখতে পারছি, যখন এটা আবার আপ হবে, হ্যাঁ তোমরা এখন একটা কথা বলতেই পারো যে স্যার যদি ইয়ে হয়, আমরা সাধারণত মেমোরি গুলো ওই পরিমাণে ডিজাইন করি, বা তখন আমরা মেমোরিটা ভরে গেলে আমরা দেখে বলবো যে তোমরা ডাটা পাঠাও না, এই ধরনের একটা মেকানিজম রাখতে হবে। কিন্তু ইন জেনারেল যে কাজটা করা হয়, যে আমরা বেশিরভাগ সময় যেটা সম্ভব, যে সমস্ত ডাটাগুলো এখানে স্টোর করে রাখা হলো। ডাটা বলতে আসলে ডাটাই, অডিও আর ভিডিও আসলে আহ, যতটা ইম্পর্টেন্ট ডাটা তার চেয়ে বেশিটা ইম্পর্টেন্ট ডাটা হচ্ছে টেক্সচুয়াল ডাটা, যে ইমেজ বেস যে সমস্ত ডাটাগুলো আছে সেগুলা বেশি ইম্পর্টেন্ট। ওগুলা লস্ট হয়ে গেলে সমস্যা। একটা ডিজিট যদি স্টক এক্সচেঞ্জে এদিক সেদিক হয়ে যায়, তাহলে তো হাজার লাখ লাখ কোটি টাকার প্রবলেম। সেই জন্য আমরা অ্যাবসলিউট রিলায়েবিলিটি অফ ডাটা যদি দিতে চাই, ডাটা ভিত্তিতে টেক্সট আর ইমেজ আসলে এই দুইটার ইমেজ সাইজ গুলো অনেক বেশি বড় হয় না, বড় হয় কারা, অডিও আর ভিডিও বেশি বড় হয়। তো তাদেরকে ইজিলি আমরা এই বাফারে আমরা রাখতে পারবো যেগুলো সেন্সিটিভ ডাটাগুলো আছে। এবং সেই ডাটাগুলোকে আমরা যখন রাখবো কতক্ষণ, যতক্ষণ না এটা আপ হচ্ছে, যখন এটা আপ হয়ে যাবে তখন আমরা এটাকে পাঠিয়ে দেবো। এটা একটা বিষয়। আর একটা বিষয় দেখো, এটা খুব ইন্টারেস্টিং বিষয়,
যে 10 Mbps এখানে ডাটা পাঠাচ্ছে, 10 Mbps এ ডাটা পাঠাচ্ছে। আউটগোয়িং লিঙ্ক ইজ ভেরি পুয়ার, সেটা হচ্ছে মাত্র 1.5 Mbps সাপোর্ট দিতে পারে। এই রেট ম্যাচিং এর জন্য আসলে স্টুডেন্ট ফরওয়ার্ডটা একটা ভালো কাজ করে। এবং দেখো যে আমরা টিডিএম পড়ে এসেছিলাম 3.2 তে, টিডিএম টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এই জিনিসটার একটা শর্ত ছিল, যদি এটা সার্কিট সুইচিং হইতো এই ক্ষেত্রে যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতো, সেই মিনিমাম রিকোয়ারমেন্টটা হতো যে ইনপুটে যে দুইটা ডিভাইস আছে 10 Mbps 10 Mbps, আউটগোয়িং লাইন শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 20 Mbps। ঠিক আছে, এই শর্তটা পুরো করতে হতো 20 Mbps। তো সেটা এইখানে দেখা যাচ্ছে আমরা আসলে টিডিএম ইউজ করি না। Instead of TDM, we are going to use a special type of multiplexing, সেটাকে বলা হয় statistical multiplexing। এবং সেটার সাথে in addition statistical multiplexing আমরা স্টুডেন্ট মানে স্টোরেজ একটা ফাংশন ক্যাপাসিটির সাথে ইউজ করি, ফলে আমরা দেখতে পাবো যে এখানে অনেক লো লিঙ্কে একটা আউটপুট লিঙ্ক দিয়েও আমরা, লো স্পিডের একটা আউটপুট লিঙ্ক দিয়েও আমরা অনেক হাই স্পিডের ডিভাইসের কমিউনিকেশন করতে পারি। হ্যাঁ, কমিউনিকেশন স্পিড কমে যাবে, বাট ডাটা উইল নট বি লস্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এবং রিসোর্স উইল বি প্রপারলি ইউটিলাইজড। এই পর্যায়ে এসে তোমাদেরকে মনে হয় একটা কোশ্চেন করেছিলাম, আমার করার কথা সাধারণত করি, টিডিএম আর টিডিএমএ এদের ভিতরে কোনো মিল অমিল তোমাদের জানা আছে কিনা? টিডিএমএ এটা হচ্ছে টাইম ডিভিশন, টিডি দুইটাতেই টাইম ডিভিশন, বাট এইটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, আর এমএ হচ্ছে মাল্টিপল এক্সেস। তো এই বিষয়ে তোমরা আমাকে কেউ কিছু বলতে পারবে যে দুইটা কি সেম জিনিস নাকি ডিফারেন্ট, নাকি আমরা এগুলো জানি না বা এগুলো আমাদের জানার প্রয়োজন নাই? কেউ কি বলতে পারবে এদের মিল অমিল গুলা? স্যার, একটাতে মাল্টিপ্লেক্স সিগন্যাল গুলা মানে একটা নোট মানে একই নোট থেকে আসে, আর আরেকটাতে ডিফারেন্ট নোট। আচ্ছা, ঠিক আছে, ট্রাই করছে কাব্য, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কিছু ট্রাই করবে? বলতে থাকো তোমাদের ইয়েগুলা। আসল ছেলেদের ব্যাপারে সবাই হ্যাপি, কিন্তু ইন্টারভিউ এর বোর্ডে ওরা কি দেখে জানো? তুমি কতটুকু জানো সেটা দেখাচ্ছে, তুমি কতটুকু কমিউনিকেট করো, এটা প্রথম জিনিস। তোমার কনফিডেন্স লেভেল কতটুকু, তুমি একটা কথা বলতে, কনফিডেন্স লেভেল থাকলে অনেক কনফিডেন্টলি সে একটা কথাকে ডিফেন্ড করে। আর হচ্ছে এনার্জি লেভেল, যে সে আসলে একটা কাজ করার জন্য সে কতটুকু উদ্যমী, এই তিনটা জিনিস দেখে। আর বাকি জিনিস দেখার সময় হয় না ওই 10 মিনিটে বা 20 মিনিটে। সেজন্য তোমরা কিন্তু মুখ খুলতে হবে। আর এখন ভুল হইলে কোনো কিছু আসে যায় না, কিন্তু ইন্টারভিউ বোর্ডে ভুল হলে সমস্যা। তো এই জিনিসটা আমি বলি কারণ এটা খুব একটা বেসিক কনসেপ্ট, এবং তোমরা অনেক সময় এটা না খেয়াল করো। অনেকের মনে হতো কোশ্চেনটা আসছে, কিন্তু তোমরা এগুলো উত্তরটা খোঁজার চেষ্টা করো না হয়তো বা। তো টিডিএম, টিডিএম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা একটা নোট থেকে যেমন আসে তার চেয়ে বেশি কথাটা ট্রু হতো যদি কাব্যর কথাটা সে যদি বলতো যে এই নোটগুলা ফিক্সড। একটা নোট থেকে না, বরং কথাটা কাছাকাছি গেছে, কিন্তু যেটা আর একটু আমার মনে হয় ও বলতে চাচ্ছিল, দিস নোটস উইল বি ফিক্সড নোট লাইক হোয়াট পিএসটিএন ল্যান্ডফোন যেগুলো আছে, প্রত্যেকটা বাসার থেকে একটা করে ফিক্সড কানেকশন আসে। ঠিক আছে, যখন একটা অ্যাক্টিভ কমিউনিকেশন চলতে থাকে টিডিএম এর মাধ্যমে, ঠিক আছে, তখন যেই সমস্ত ওই অ্যাক্টিভ কমিউনিকেশন, ডিউরিং দ্যাট অ্যাক্টিভ কমিউনিকেশন সে যেই সমস্ত স্লট গুলাকে তাকে অ্যালোকেট করা আছে সেগুলা চেঞ্জ হবে না। এটা এটা ফিক্সড হয়ে যায়। একটা অ্যাক্টিভ কমিউনিকেশন সময় একটা ফ্রেমের ভিতরে প্রথমটা অমুক জনের, তারপরটা অমুক জনের, এভাবে ফিক্স করা আছে। মানে ইচ টাইম স্লট ইজ অ্যাসাইন্ড ফর স্পেসিফিক নোড বা স্পেসিফিক সোর্স, বা এইটা হয়তো বা কাব্য বলতে চেয়েছিল, এটা বললে ঠিক আছে যে ঠিক আছে। হ্যাঁ, এটা হলে ঠিক আছে। মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য একটা টাইম স্লট অ্যাসাইন করা আছে, এবং একটা অ্যাক্টিভ কমিউনিকেশনের সময় কোনোভাবেই এই টাইম স্লটটা অন্য কেউ নিতে পারবে না। কিন্তু টিডিএম এ একটু অ্যাডভান্স, একটু স্মার্ট, সেটা মোবাইল টেকনোলজিতে ইউজ করা হয়। আমরা যেমন দেখি একটা বিটিএস এর আন্ডারে যখন আছি আমরা, আমরা যখন ধরো সাপোজ কাউরান বাজার বিটিএস এর আন্ডারে আছি, তো আমি কথা বলতেছি, কথাটা অবশ্যই
আমার মোবাইল থেকে বিটিএস হয়ে তারপরে এমএসসি তে যাচ্ছে, and so on, so বাকি নেটওয়ার্কে যাচ্ছে। কিন্তু আমি যখন মুভ করতে করতে এটা নিয়ে চলে আসতেছি ধরো টেসগাতে, টেসগায় যখন চলে আসলাম, তখন আমি ডিউরিং অ্যাক্টিভ কল আই হ্যাভ চেঞ্জড দ্য বিটিএস। আগের বিটিএস এর যে টাইম ফ্রেম গুলো, এখান থেকে যে মাল্টিপ্লেক্সিং গুলো হচ্ছে, বিটিএস থেকে যখন ডাটা গুলো যাচ্ছে, শুধু আমার না আরো 10 জনের ডাটা যাচ্ছে বা এরকম আরো অনেকজনের ডাটা যাচ্ছে, তখন ওই স্লটটা সে নতুন কাউকে দিয়ে দিল। আর আমি যখন একটা নতুন বিটিএস এর আন্ডারে আসলাম, আমাকে একটা নতুন স্লট সে অ্যাসাইন করলো ডাইনামিক্যালি আমার কথা চলতে চলতে। দিস ইজ টিডিএমএ, মাল্টিপল অ্যাক্সেস। যেখানে মূল কথা, এত কিছু তো মনে থাকবে না তোমাদের, শুধু মোবাইল আর পিএসটিএন এর এক্সাম্পলটা মনে রাখো যে ডিউরিং অ্যাক্টিভ কমিউনিকেশন host or source can be dynamically assigned in case of multiple access, but in case of multiplexing it is not possible to assign them dynamically. এটা স্ট্যাটিক হয়ে যায় যখন একটা অ্যাক্টিভ কমিউনিকেশনের শুরুতে তাদেরকে যে স্লট দেওয়া হয়েছে শেষ পর্যন্ত সেই স্লটই থাকবে। কিন্তু টিডিএমএ হইলে ইউ ক্যান অ্যাসাইন এ স্লট টু এ ডিফারেন্ট ইউজার, এবং এই ফ্রেমের সাইজটাও কম বেশি হইতে পারবে। আগে ছিল 10 জন ইউজার, এখন 5 জন ইউজারকে নিয়ে, 3 জন ইউজারকে নিয়ে, কারণ ইউজার তো ডাইনামিক্যালি আপডেট হচ্ছে। ফলে এটা অনেক মাচ স্মার্টার একটা টেকনোলজি হচ্ছে টিডিএমএ। এটা শুধুমাত্র ফিজিক্যাল লেয়ার কানেকশনের উপর ডিপেন্ড করে না, বরং এর উপরে যখন আমরা লেয়ার করব, ডাটা লিঙ্ক লেয়ারের যে ইন্টেলিজেন্স, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বলে একটা জিনিস আছে, সেই লেয়ারের সাহায্য আমাদের প্রয়োজন হয়। ফলে তুমি এতটুকু মনে রাখবা যে source are dynamically assigned in TDMA, time slots can be dynamically assigned in TDMA, but it is static in case of multiplexing, time division multiplexing। এটা খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে আসো আমরা যে টার্মটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং। ভবিষ্যতে সমস্ত সার্কিট সুইচ নেটওয়ার্ক গুলো যে চেঞ্জ হয়ে গেল, সার্কিট সুইচ মানে ছিল আসলে টিডিএম। এখন পর্যন্ত যত সার্কিট সুইচিং টেকনোলজি ছিল, মেইন জিনিস সেটা হচ্ছে টিডিএম বা টিডিএমএ। মোবাইল হলে টিডিএমএ, আর সার্কিট ফিক্সড লাইন হলে টিডিএম। এটা হচ্ছে সার্কিট সুইচিং এর কমন অ্যাট্রিবিউটস ছিল। এর সাথে এফডিএম, টেডিএম বা সিডিএম, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং যোগ হয়েছে, বাট টিডিএম ইজ অলওয়েজ দেয়ার। তো এখন কিন্তু সেটা রিপ্লেস হয়ে যাচ্ছে বাই স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং। তো সেটা আমাদের খুব ভালো করে জানা দরকার যে ঘটনাটা কি। এটা আমরা পরের স্লাইড একটা এডিশনাল স্লাইড যোগ করেছি, একটু কালারফুল, যাতে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারো। এখানে 3 জন ইউজার আছে, এ, বি আর সি। পরেরটাতেও তাই, এ বি সি। যখন এটা নর্মাল সিনক্রোনাস টিডিএমএ হয়, বা আমরা যে টিডিএম এর কথা জেনে এসেছি, এর জন্য একটা টাইম স্লট আছে, প্রথম টাইম স্লটটা, বি এর জন্য দ্বিতীয় টাইম স্লট, সি এর জন্য তৃতীয় টাইম স্লট। একটা কমিউনিকেশন সময় যদি এরকম অবস্থায় এ প্রথম টাইম স্লটে এ ডাটা আছে, এ ডাটা পাঠানোর আছে, এ ডাটা পাঠাচ্ছে, বি এর ডাটা পাঠানোর নাই, তাহলে ওই টাইম স্লটটায় কেউ আর ডাটা পাঠাইতে পারবে না। দিস ইজ ডেডিকেটেড ফর বি, সো দিস উইল বি ওয়েস্টেড, দিস ব্যান্ডউইথ উইল বি নেগলেক্টেড। এটাকে ইউজ করা যাবে না, এটা নষ্ট হবে। কিন্তু এটা বি এর জন্যই রিজার্ভ থাকবে, বুঝা যাবে যে বি কোনো ডাটা পাঠাবে। এরপর যেটা হলো যে এরপরে স্লট টাইম স্লটে দেখো, যেটা প্রত্যেকটা টাইম স্লট 3t এর সমান, এর ডাটা আছে, বি এর ডাটা আছে, বাট দেয়ার ইজ নো ডাটা ফর সি। ফলে সি এর যে স্লটটা ছিল দ্যাট ইজ এমটি, এবং দিস ব্যান্ডউইথ ইজ ওয়েস্টেড। এটা হচ্ছে আসলে এখনকার দিনে এই ওয়েস্ট করার জন্য কোনো প্রভিশন নাই। এত কস্টলি একটা রিসোর্স, ইট শুড নট বি ওয়েস্টেড, ইট শুড বি ইউটিলাইজ প্রপারলি। তো এইভাবে করে আমরা আসলে দেখা যায় যে টিডিএমএ আমরা কিছু ব্যান্ডউইথ ওয়েস্ট করতাম। যখন স্ট্যাটিস্টিক্যাল বা সিনক্রোনাস টিডিএমএ আসলাম, তখন আমাদের দিকে একই ধরনের সিনারিও একটা দেখতে পাচ্ছি, যে আমরা যখন প্রথম টাইম ফ্রেমটাতে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফ্রেম, আগের মতো কারোর জন্য কোনো জায়গা নির্দিষ্ট করা নেই। A1 এর জন্য প্রথম টাকা, ঠিক আছে, A1 প্রথম ডাটা পাঠাইছে, এরপরে C1 এর ডাটা আছে, C1 এর জন্য এই জায়গায় পাঠিয়ে দিলাম। এরপরে এই থার্ড জায়গাটা খালি রাখা হয়নি, সেখানে একটু ওয়েট করে, যেহেতু এই সিনক্রোনাস মাল্টিপ্লেক্সিং এর সাথে স্টোর ক্যাপাবিলিটিও আছে, একটু ওয়েট করছে, নেক্সট A2 এর ডাটাটা এসেছে, তারপর সে ডাটাটা পাঠাচ্ছে। ফলে ইট উইল বি মাচ মোর ফাস্টার
but it will be costlier because of bandwidth wastage. It will be a bit slower but cost effective বা cheaper, এটাকে আমরা cost effective CE দিয়ে বোঝাই। আচ্ছা, যেহেতু ইয়ে করা হয়েছে এ বিট স্লোয়ার, কেন যে আমরা একটু ওয়েট করতেছি পরবর্তীতে যতক্ষণ রিসোর্স না আসতেছে। এটাকে তুলনা করতে পারো এমন যে আমরা যখন কুরিয়ার পাঠাই যখন, তখন আমরা যাই যখন কুরিয়ার সার্ভিসের অফিসে আমাদের পার্সেলটা দিয়ে আসি, তারা এরকম করে না যে আমাদের পার্সেলটা আসা মাত্রই সাথে সাথে তাদের যেই রিসোর্স আছে সেগুলো ইউজ করে এটাকে পাঠায় দেয়, যেটা হলো সার্কিট সুইচিং এর বৈশিষ্ট্য। যে যখন জিনিস আসছে তখনই সেটাকে সার্ভিস দেয় ডেডিকেটেডলি ওই প্যাকেটটার জন্যই আলাদা করে সার্ভিস। কিন্তু প্যাকেট সুইচিং হইলে বা স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং থাকলে ইট উইল ওয়েট আনটিল আনলেস তার যখন কোটা পুরা হবে, যেমন তার যেই পরিবহনটা ধর এখান থেকে ঢাকা থেকে চিটাগং যাবে, সেটার যে ক্যাপাসিটি আছে সেটা যখন ফুল হবে তখন সে রাত্রিবেলা সেটা 7টায় হতে পারে, 8টায় হতে পারে, 9টায় হতে পারে, 10টায় হতে পারে, তারপর সে ট্রান্সমিট করে দেবে। এইভাবে সে ইট উইল ওয়েট আনটিল দ্য নেক্সট প্যাকেট অ্যারাইভস। ঠিক আছে, সো দিস ইজ এ বিট স্লোয়ার। কিন্তু এখানে একটু জিনিসটা কমপ্লেক্স হয়ে গেল, কারণ আগে জিনিসটা সিম্পল ছিল। প্রথম টাইম স্লটে সবসময় এ থাকবে, পরবর্তী টাইম স্লটে পি থাকবে, তার পরবর্তী টাইম স্লটে সি থাকবে। এখানে এরকম কোনো ঠিক নাই, যেহেতু সেই জন্য প্রত্যেকটা মাথায় একটা হেডার লাগাই দিতে হচ্ছে যে আসলে এটা এ নাকি এটা বি নাকি এটা সি, এটা বোঝার জন্য আমাদের একটু অ্যাডিশনাল মেকানিজম লাগবে। সো দিস উইল ইট উইল মেক ইট এ বিট মোর স্লোয়ার, আর একটু স্লো হবে। একটা তো কারণ ছিল যে ওয়েট করতেছে নতুন প্যাকেটের জন্য, যতক্ষণ না কোটা পুরা হচ্ছে ততক্ষণ সে ছাড়তেছে না। আরেকটা হচ্ছে এই প্রসেসিংটা বেড়ে গেল, এটা একটা কমপ্লেক্স টেকনোলজি হলো এবং একটু স্লোয়ার হয়ে গেল। কিন্তু এট দি এন্ড যেটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কস্ট এফেক্টিভ সলিউশন। এই কস্ট এফেক্টিভ হওয়ার কারণে কিন্তু আমরা ইচ্ছে করলে দুইটা লিঙ্কও ইউজ করতে পারছি। একটা লিঙ্ক যদি ডাউন হয়ে যায়, অন্য একটা লিঙ্ক দিয়ে আমরা এই লিঙ্কটাকে আপ করতে পারছি, বিকজ লিঙ্কের দাম কমে গেছে। কিন্তু যদি আমরা সার্কিট সুইচিং এর এই টেকনোলজিটা বললাম না আমরা এটা ছাড়া নিব না, এটা সবচেয়ে বেস্ট, এটাই আমাদের লাগবে, শুধু এই ধারণায় যদি আমরা বসে থাকতাম তাহলে কি হতো, আমাদের অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হতাম। সেই জন্য আমরা টিডিএম থেকে আমরা আসলে স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং এর দিকে সরে আসতেছি। এবং বাংলাদেশেও বেশিরভাগ আইসিএক্স গুলা যেগুলো এখনো টিডিএম বেস, এগুলো আগামী 5 বছরের ভিতরে অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং এর উপর বেস করে চলে আসতে হবে, যেটাকে ওরা আইপি সুইচিং বলে। হ্যাঁ, আইপি নেটওয়ার্কের উপর বেস করে সুইচিং, যেটা সেটা করতে হলে স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিংটা আসলে কোর কনসেপ্ট। তো এই হলো আমাদের একটা আমরা জিনিস বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে যে স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং এবং টিডিএম এর ভিতর পার্থক্যটা কোথায়। এবার আসো যে আমরা পরবর্তী প্যাকেট সুইচিং এর আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। হ্যাঁ, তোমরা যদি খেয়াল করে দেখো, প্যাকেট সুইচিং যখন হয়েছে, all the available resource from the receiver, this is the transmitter, sender, this is the receiver. In case of packet circuit switching, only a fixed path was used, এবং সেই ফিক্সড পাথটা ইউজ করার কারণে ব্যান্ডউইথ ওয়াজ কনস্ট্যান্ট, ডিলে ওয়াজ কনস্ট্যান্ট। কিন্তু যখন আমরা প্যাকেট সুইচিং এ চলে আসলাম, প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে এই যে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যতগুলা লিংক আছে, অল দ্য রিসোর্সেস আর ইউজড। দেখবা তোমরা একটা আসছে এই দিক দিয়ে, একটা আসছে এই দিক দিয়ে, একটা আসছে এই দিক দিয়ে। ঠিক আছে, এইটার কোনোটাই কোনো প্রবলেম না। যখন যে লিঙ্কটা খালি পেয়েছে, যেটা দিয়ে ফার্স্ট হয়তোবা 1 নাম্বারটা 2 নাম্বার প্যাকেটটা আগে চলে এসেছে, হতে পারে এরকম যে 1 নাম্বার প্যাকেটটা এই রাস্তা দিয়ে এসছে, সেটা একটু সময় লাগছে, জায়গা লিঙ্ক বেশি মানে সময় লাগবে, এটা 2 নাম্বারটা। কিন্তু সে জিনিস এটা 2 নাম্বার, আমার 1 নাম্বার প্যাকেটের জন্য ওয়েট করতে হবে। যখন 1 নাম্বারটা আসবে সে বুদ্ধি করে এখানে বসিয়ে দিবে, এন্ড দিস ইজ ইট সলভস দ্য প্রবলেম। তো এইভাবে আমরা শুধু এতটুকু পরিবর্তন করি কিন্তু আমরা পাচ্ছি, প্যাকেট সুইচিং এর সুবিধাটা পেয়ে যাচ্ছি। প্যাকেট সুইচিং একটা সুবিধা আবার দেখো তোমরা যে যতগুলো অ্যাভেলেবেল রিসোর্স আছে সবগুলা দিয়ে সে ডাটাগুলো পাঠাচ্ছে। এইটা হলো প্যাকেট সুইচিং এর বৈশিষ্ট্য। এখন আমরা সেটার উপর বেস করে আগের যে সমস্ত গুণাবলী দিয়ে আমরা সার্কিট সুইচিং কে আইডেন্টিফাই করেছি, সেই সমস্ত গুণাবলী গুলাই বা অ্যাট্রিবিউটস গুলা বা ফিচার্স গুলা প্যাকেট সুইচিং এর ক্ষেত্রেও দেখতেছি। যেমন দেখো, ফিক্সড নেটওয়ার্ক পাথ, এক্ষেত্রে অবশ্যই ফিক্স না। আমরা দেখলাম যে যখন যেটা খালি আছে, যেটা ভালো সেটা দিয়ে সে যাবে। এই কাজটা করতে আমাদেরকে স্পেশাল রাউটিং অ্যালগরিদমটা সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখো ওয়েস্টেড ব্যান্ডউইথ
is not there because of the statistical multiplexing. আচ্ছা, bandwidth may be variable. স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং এ আমরা আরেকটা কাজ করতে পারি যে ধরো তিনটা স্লটই আমি একজনকে দিয়ে দিতে পারি, যার ব্যান্ডউইথ বেশি প্রয়োজন স্ট্যাটিস্টিক্যাল স্পেশাল রাউটিং অ্যালগরিদম সেটা দেখবে যে কার আসলে বেশি ব্যান্ডউইথ প্রয়োজন হচ্ছে, তাকে তিনটাই স্লট দিয়ে দিতে পারবে। আবার যদি কারো প্রয়োজন হয় দুইটা স্লট দিবে, কাউকে একটা স্লট দিবে, ইট মে বি ভ্যারিয়েবল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দে আর ইউজিং ডিফারেন্ট লিঙ্কস, সো এক একটা লিঙ্কের এক এক ব্যান্ডউইথ হইতেও পারে, কোনো সমস্যা নাই। দিস ইজ both are possible in case of packet switching. Store and forward mechanism, this is a very important feature for fault tolerant system যেটা only available in packet switching. আচ্ছা, তো এই দুইটা ওয়েস্টেড ব্যান্ডউইথ যে নাই আর স্টোর এন্ড ফরওয়ার্ড মেকানিজম যে আছে, দুইটা হচ্ছে একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট বা অ্যাডভান্টেজ অফ প্যাকেট সুইচিং। অল ডাটা থ্রু দ্য সেম রুট না, যখন যেটা খালি আছে যেটা বেস্ট পাথ সেটা দিয়ে যাবে। কানেকশন এস্টাবলিশমেন্ট প্রায়র টু ডাটা ট্রান্সমিশন, কানেকশনকে আমার পূর্বে থেকে এস্টাবলিশ করতে হয় কিনা সেটার প্রয়োজন নাই, কারণ যখন আমি ইমেইল পাঠাই সাপোজ, তখন আমরা আশা করি না যে অন্য পিসি যেটা আছে বা মোবাইল যেটা আছে সেটা অন থাকতে হবে। আমরা জানি যে যখনই আমরা ইমেল পাঠাই দিই, সে মেইলটা যখন চেক করবে, ডিভাইসটাকে যখন অন করবে, সে দেখতে পাবে আমার মেইলটা, তাই না? সেজন্য আগের থেকে এন্ড টু এন্ড কমিউনিকেশন দরকার নাই, যতটুকু অ্যাভেলেবেল আছে কানেকশন। আমার পিসি থেকে রাউটার পর্যন্ত পাঠিয়ে দিলাম, রাউটারে কানেকশন ছিল, রাউটার যদি অফ থাকে তখন পিসিতে স্টোর থাকবে, যখন রাউটারটা আপ হবে তখন রাউটারে পাঠিয়ে দিবে। এই রাউটারের পরে সুইচে যাওয়ার কথা, সুইচটা ডাউন হয়েছে, রাউটার সেভ হয়ে থাকবে, তারপর সুইচ অন হবে, নেক্সট নোডগুলোতে চলে যাবে। দিস ইজ হাউ ইট জাস্ট সেন্ড ডাটা টু দ্য নেক্সট নোড, দ্যাটস অল। সো টোটাল এন্ড কানেকশন ইজ নট নেসেসারি। এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কনজেশন। ইট ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। প্রয়োজন এটা পুরো র্যান্ডম, মানুষকে কতজন আমরা হ্যান্ডেল করার জন্য নেটওয়ার্কটা বানিয়েছি তার চেয়ে বেশি হয়ে গেল সাপোজ, এটাকে কন্ট্রোল করা যায়। প্রত্যেকটা মানুষের একটা ডিমান্ড থাকে যে সে এতটুকু ব্যান্ডউইথ ইউজ করবে, সে এর চেয়ে যদি কোনোভাবে বেশি ইউজ করে ফেলে, তখন একটা প্রথমে সে রিসোর্স খালি ছিল, তাকে একটা স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং করে তাকে রিসোর্স দিয়ে দেওয়া হয়েছিল, পরে আরেকজন হঠাৎ করে তার রিকোয়ারমেন্ট বেড়ে গেল, ওই সময়টায় কিছুটা সময়ের জন্য আমাদের কনজেশন বেড়ে যায়। আমরা দেখি যে মাঝে মাঝে স্পিড খুব কম থাকে, মাঝে মাঝে স্পিড বেশি থাকে। তো এটা আসলে খুব সহজেই কন্ট্রোল করা সম্ভব, যে যদি লিমিট করে দেওয়া হয় কয়েকজন ইউজার। আমাদের কিন্তু লিমিট করা হয় না, লিমিট না করার কারণে অবশ্য কস্টটা কমে যাচ্ছে। তো আমরা এটা মেনে নিচ্ছি যে আমরা একটু কম খরচে আমরা ইন্টারনেট ইউজ করব, কিন্তু আমরা কখনো কনজেশন ভালো পাবো, মানে কখনো কনজেশন থাকবে না, ব্লক থাকবে না, ইন্টারনেট স্পিড খুব ভালো থাকবে, আবার কখনো কখনো স্পিড ভালো থাকবে না। কস্ট ক্যালকুলেশন ইজ নট ডিপেন্ডিং অন টাইম ডিউরেশন, কতক্ষণ ইউজ করেছি তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কতগুলো প্যাকেট ইউজ করেছি। দিস আর দ্য ফিচার্স অফ প্যাকেট সুইচিং। এখানেও আমরা আগের মতো এই ফিচারগুলোকে আমরা মনে রাখতে পারবো। ফিক্স, ওয়াসা, হ্যাঁ, wasted bandwidth, available bandwidth, store and forward, all data through the same route, connection, congestion, cost. এই অ্যাট্রিবিউটস গুলোতে আমরা সার্কিট সুইচিং কে চিনেছিলাম, এই অ্যাট্রিবিউটস গুলো দিয়ে আমরা প্যাকেট সুইচিং কে চিনেছি। সো আমরা খুব সহজে এদেরকে কম্পেয়ার করতে পারবো। পরবর্তীতে আমরা একটু কম্পেয়ার করে নিই যে সেই অ্যাট্রিবিউট গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং কম্পারিজনটা এখানে তুলে ধরা হয়েছে। দিস ইজ ফ্রম বুক, বই থেকে সরাসরি তুলে দিছি। একটা স্পেশাল কারণে এখানে একটা ছোট্ট ভুল আছে, সেই ভুলটা আমরা এখানে ঠিক করে নেব। বইতে দু একটা টুকটাক প্রিন্টিং মিস্টেক আছে, সেগুলো আমি সময় সময় আমাদের কাছে দেখিয়ে দেবো। তো কানেকশন আমরা জানি ফিক্স কানেকশন পাথ অলরেডি দেখে আসছি সার্কিট সুইচিং এ, ইট ইজ দেয়ার ইজ এ ফিক্স কানেকশন পাথ, বাট ইন কেস অফ প্যাকেট সুইচিং দেয়ার ইজ নো ফিক্স কানেকশন পাথ। অ্যাভেলেবল ব্যান্ডউইথ ইজ কনস্ট্যান্ট ইন কেস অফ সার্কিট সুইচিং, বাট ইট মে বি ডাইনামিক্যালি ভ্যারিইং in case of packet switching. Wasted bandwidth is not present in packet switching, but it is wasted in circuit switching. Store and forward transmission is not possible in circuit switching, but it is possible in packet switching. এখানে একটা ভুল করেছে ওরা, each packet follows the same route. Yes, it should be yes, because it has a just a single path, fixed path, so it should be yes. এবং প্যাকেট সুইচিং এ there are so many redundant parts, আমরা একটু আগে অ্যানিমেশনটাও দেখেছি, so it should be no. আচ্ছা,
প্রিভিয়াস কানেকশন এন্ড টু এন্ড কানেকশনের কোনো প্রয়োজন নাই প্যাকেট সুইচিং এ, কিন্তু সার্কিট সুইচিং হলে আগের থেকে আমাদের রিংটোন না শোনা পর্যন্ত আমরা কথা বলতে পারি না, ডাটা পাঠাই না, কারণ রিংটোন মানে হচ্ছে এন্ড টু এন্ড কানেকশনটা তৈরি হয়েছে। ওইখানকার ফোনটা অন আছে, সেখানে রিং বাজতেছে, সেটা ধরবে, হ্যালো বলবে, তারপরে আমরা কথা বলবো। তার মানে ডাটা ট্রান্সমিশনের আগে there are so many steps to complete. Congestion can occur when during connection establishment phase. আর এটা যে কোনো সময়, এটাই একটা বিগ চ্যালেঞ্জ আসলে প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে। আর ক্যালকুলেশন প্রসিজিওরটাও এখানে অনেক ফেয়ার, যতটুকু ইউজ করব ততটুকু পেমেন্ট করব। আর সার্কিট সুইচিং এ তুমি কত ইউজ করো বা না করো, কতক্ষণের জন্য তুমি সেটা কতক্ষণ ইউজ মানে বুক করে রেখেছো, সেটা জন্য তোমাকে পে করতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, এটা তোমরা দেখবা। এবং অলসো ফর ইন্টারভিউ বোর্ডে তোমাদের প্যাকেজ সুইচিং সম্পর্কে একটা আইডিয়া আছে কিনা, এটা মিনিমাম ওরা দেখে যে এটা প্যাকেজ সুইচিং টেকনোলজি গুলো বুঝেছে কিনা। তো এখানে একটা ছোট ছোট স্লাইড তোমাদের জন্য যোগ করে দিয়েছি, রোড ম্যাপ টু ফিনিশ নেটওয়ার্কিং। এই ফিনিশ মানে কি? ফিনিশ করে দেওয়া নেটওয়ার্ক সব, আর কোনো দরকার নেই নেটওয়ার্কিং। ফিনিশ মানে কি কেউ বলতে পারো? This finish does not mean finish. Finish means to end. এই ফিনিশ মানে হচ্ছে ফিনল্যান্ড, রিলেটেড টু ফিনল্যান্ড। ঠিক আছে, ফিনল্যান্ড হচ্ছে একটা পাইওনিয়ার অফ দিস ফিল্ড, টেলিকম ফিল্ডে ওয়ান অফ দি পাইওনিয়ার, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন এরা। তো তাদের একটা আমরা ডাটা পেয়েছি ইন্টারনেটে, সেটা তোমাদের দেখানোর মেইন কারণ হচ্ছে তোমরা দেখবা যে অ্যারাউন্ড 2005 আমাদের সার্কিট সুইচিং এর সমস্ত অ্যাক্টিভিটিস গুলা সিজ হয়ে গেছে। এরপরে দিস ইজ দ্য এরা অফ প্যাকেট সুইচিং। ভবিষ্যতে তোমাদের ভিতরে কেউ যদি সার্কিট সুইচিং এর ভিতরে নতুন নতুন কিছু ফিচার যোগ করো যেগুলা প্যাকেট সুইচিং এর চ্যালেঞ্জের মুখে ফেলবে, তার আগ পর্যন্ত প্যাকেট সুইচিং এর রাজত্বটা চলতেই থাকবে। তো এরকম তোমাদের ভিতর কেউ একজন করবে, এটা ঠিকই, কারণ কখনো কোনো কিছু এককভাবে অনেকদিন রাজত্ব চলে না। টেকনোলজিক্যালি এটাই দেখা গেছে যে একটা পরে আবার নতুন একটা যেটা হাইব্রিড আসবে, এটা হবে সেটা হবে, নতুন কিছু টেকনোলজি আসতেই থাকবে। তো প্যাকেট সুইচিং টেকনোলজি গুলা আমরা যতগুলো টেকনোলজি দেখতেছি, জিএসএম যেমন, সাপোজ জিএসএম প্রথমে সার্কিট সুইচিং ছিল, আস্তে আস্তে চেঞ্জ হইতে হইতে সেটা প্যাকেট সুইচিং এ হয়ে গেছে। এই যে এই সময়গুলোতে 2005 এর পরে সবগুলো আসলে প্যাকেট সুইচিং টেকনোলজিতে কনভার্ট হয়ে যাচ্ছে। প্যাকেট সুইচিং ফিচার্স গুলো আমাদের লাগবে। কিছু কিছু যেমন পিওরলি সার্কিট সুইচিং, যেমন নেটওয়ার্ক গুলো আছে, আইএসডিএন একটা পিওরলি সার্কিট সুইচিং নেটওয়ার্ক, এটাও আসলে তার প্রয়োজনটা ফুরিয়ে গেছে। 2010-এর দিকে এটা মানুষের তেমন ভাবে ইউজ করে না, খুব লোকালাইজ কিছু একটা ইউজ আছে। তো এই ছবিটা কেন শেয়ার করলাম, যাতে করে আমরা বুঝতে পারি যে তোমাদের সময় প্যাকেট সুইচিংই থাকবে আগামী 10-20 বছর। এই সুইচ টেকনোলজিটা কোনো কম্পিটিটর নাই, এই জন্য আমরা এখানে অনেক সময় দিয়েছি। মূল টেকনোলজি হচ্ছে প্যাকেট সুইচিং টেকনোলজি। এবার আমরা এটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং কন্টেন্ট সম্পর্কে জানবো খুব দ্রুত। এখানে যেমন দেখো যে অ্যাডভান্টেজ, হাই নেটওয়ার্ক অথবা রিসোর্স ইউটিলাইজেশন। এখানে আমরা দেখবো যে নেটওয়ার্ক গুলা, রিসোর্স গুলা যাতে আইডিউল পড়ে না থাকে, সেটা বা রাউটিং অ্যালগরিদম যেমন ইউজ করে থাকি, যে রিসোর্স গুলা খালি আছে সেখানে প্যাকেট ডাইরেক্ট করে দিই, স্পেশাল রাউটিং অ্যালগরিদমটা প্রয়োজন। সাথে সাথে ইন অ্যাডিশন টু দ্যাট আমরা প্যাকেট সাইজ গুলোকে ছোট রাখি, ভেরি স্মল প্যাকেট সাইজ গুলো ছোট রাখি, ফলে কোনো একটা নোডে এই প্যাকেট প্রসেসিং টাইমটা খুব বেশি হবে না, ওয়েটিং টাইমটাও খুব বেশি হবে না, ফলে স্মল প্যাকেট ইজ আনাদার রিজন। ঠিক আছে, স্মল প্যাকেট। আরেকটা রিজন হচ্ছে স্মল স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং। এই তিনটা জিনিসের যুগপদ সমন্বয়ের কারণে এখানে হাই নেটওয়ার্ক অর রিসোর্স ইউটিলাইজেশন ইজ পসিবল। আচ্ছা, দিস ইজ হাইলি রিলায়েবল। ঠিক আছে, কোন একটা স্টেশন ফেল করলেও কোনো সমস্যা নেই, কেন? বিকজ অফ দি স্টোর অ্যান্ড ফরওয়ার্ড, এই ফিচারটার কারণে। স্টোর অ্যান্ড ফরওয়ার্ডটা, হ্যাঁ, দ্য কমিশন ইজ অ্যাভেলেবল টু অল পার্টিসিপেন্ট ইকুয়ালি। এটা করার জন্য আমরা স্পেশাল রাউটিং অ্যালগরিদমটাকে এই ক্রেডিটটা দিব। সে খেয়াল করে যে
প্রত্যেকে যেন সমানভাবে নেটওয়ার্কটা ইউজ করতে পারে। র্যাপিড এরর ডিটেকশন, দিস ইজ মানে খুব একটা ট্রেমেন্ডাস, একটা চমৎকার একটা ফিচার, খুব ইন্টারেস্টিং একটা ফিচার। সেখানে যেটা হয় যে প্যাকেট, স্মল প্যাকেট গুলা, ঠিক আছে, যেগুলো আমরা পাঠাচ্ছি, আমরা আগেই বলেছি প্যাকেট গুলা যথেষ্ট স্মল হয়। এই যখনই কোনো একটা প্যাকেটে আমরা পাঠাই, সেটার সাথে সাথে এরর ডিটেকশন একটা মেকানিজম আমরা দিয়ে দিই। যদি সেটা কোনো এরর থাকে, সেটাতে সে ডিটেক্ট করতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা অটোমেটিক্যালি কারেক্টও করে ফেলে। যদি সে ডিটেক্ট করতে না পারে, তাহলে শুধুমাত্র ওই ছোট প্যাকেটটাকে রিট্রান্সমিট করতে হবে। দ্যাট ইজ ভেরি efficient way to correct a data. So these are the advantages of packet switching. এখানে আমরা সংক্ষেপে এইভাবে মনে রাখতে পারি, হাউ আর ইউ রিয়েলি, রিয়েলি বুঝাচ্ছি, ফারেড, আমরা ফার রেড দুইটা জিনিস এখানে পাচ্ছি, ফারেড। তো এইভাবে আমরা বিভিন্ন ছোটখাটো টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করবো ওগুলোকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট আর ডিসঅ্যাডভান্টেজেস, এটা প্রবলেম গুলা কি কি। প্রবলেম হচ্ছে, এটা আগে বারবার বলে এসেছি, কনজেশনটা সবচেয়ে বিগ প্রবলেম, বিকজ দেয়ার আর নো ডেডিকেটেড অ্যান্ড এক্সক্লুসিভ কানেকশন fixed in packet switching. It can happen that an exchange is not able to handle a sudden rush of incoming data packets. সাডেন রাশ কেন হচ্ছে? হঠাৎ করে একজন ইউজারের রিকোয়ারমেন্ট বেড়ে গেল অথবা ইউজারের সংখ্যা বেড়ে গেল। তো এগুলাকে ভবিষ্যতে আমরা বা এখনকার দিনে যে সমস্ত প্যাকেট সুইচিং টেকনোলজি গুলো আছে সেগুলোতে ডিল করার যথেষ্ট পদ্ধতি আছে, ফলে এটাও খুব একটা বড় হেডেক না। ঠিক আছে, কনজেশন হয়ে গেলে এটার রেজাল্ট হয়ে যাবে কি, বাফার ওভারফ্লো হবে, প্যাকেট উইল বি লস্ট, দ্যাট উইল বি এ ক্যাটাস্ট্রফি। কমপ্লেক্স কমিউনিকেশন প্রোটোকল, এই যে এতগুলো সুবিধা আমরা পাচ্ছি, হাইলি রিলায়েবিলিটি, তারপর রিসোর্স ইউটিলাইজেশন, তারপরে ধরো এরর ডিটেকশন, অল দিস থিং, এগুলো করার জন্য আমাদের কমিউনিকেশন প্রোটোকলটা যথেষ্ট জটিল হয়ে যায়। অল কমিউনিকেশন পার্টনার্স মাস্ট কমিট টু এ নেটওয়ার্ক বেসড অন এ কমন নেটওয়ার্ক প্রোটোকল। একটা নির্দিষ্ট রুল, প্রোটোকল মানে হচ্ছে কতগুলো রুল সবাইকে মানতে হবে। ফর এক্সাম্পল, দ্য বেসিক ডাটা প্যাকেটস অ্যান্ড প্যারামিটার্স for the communication process must be established in such a way, in such as bit rates and data fragmentation. তার মানে কতগুলো জিনিস, যেমন বিট রেটটা কত হবে সেটা, এবং ডাটা ফ্র্যাগমেন্টেশনের সাইজগুলো কত হবে, এই সমস্ত জিনিসগুলো আগে থেকে অ্যাগ্রিড আপন হতে হবে, নতুবা প্রোটোকল গুলাও এমনিতেই জটিল, আরো জটিল হয়ে যাবে। আর হচ্ছে নো কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিস অনেকগুলো প্যারামিটারকে একসাথে বলে, তার ভিতরে থ্রুপুট আছে যেটার সাথে ডাইরেক্টলি ব্যান্ড লিংক স্পিডের সম্পর্ক, জিটার আছে, এটা হচ্ছে এটার সাথে জিটার যদি কম হয় কোয়ালিটি ভালো হয় পিকচারের, জিটার বেশি হলে পিকচারের কোয়ালিটি খারাপ হয়ে যায়। প্যাকেট লস একটা জিনিস আছে, তারপরে হচ্ছে ধরো ডিলে একটা বিষয় আছে। এই সমস্ত বিষয়গুলো সবগুলো একটা প্যাকেজ নাম হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। তো এই কোয়ালিটি অফ সার্ভিস গুলাকে গ্যারান্টি করতে পারে না প্যাকেট সুইচিং, আনলেস এন্ড আদারওয়াইজ উই হ্যাভ টেক এনি এক্সট্রা স্টেপস, এডিশনাল স্টেপস নিয়ে এগুলোকে ডিল করা যেতে পারে। ঠিক আছে, তো এটাকে আমরা বলি বেস্ট এফোর্ট সার্ভিস। তার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী সে সার্ভিস দিবে, বাট ইট ক্যান নট গ্যারান্টি এনিথিং, আনলাইক সার্কিট সুইচিং। সার্কিট সুইচিং এ আমরা গ্যারান্টিড একটা ব্যান্ডউইথ পাবো, গ্যারান্টিড ডিলে পাবো, গ্যারান্টিড কোনো জিটার হওয়ার কোনো চান্সই নাই ওখানে, গ্যারান্টিড প্যাকেট লস পাবো। সো অল দিস ফিচার্স আর নট প্রেজেন্ট ইন প্যাকেট সুইচিং। স্টিল ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এবং আমাদের কাছে খুবই প্রয়োজনীয়, যেহেতু এটা কস্ট এফেক্টিভ একটা সলিউশন এবং রিসোর্সের কোনো ওয়েস্টেজ হয় না। তো আমরা এরপরে দেখবো যে একটা হেডারের মাথা, হেডার যেগুলো আছে প্যাকেটের সাথে যোগ করি সেগুলোতে কি থাকে, there will be some error detection mechanism. ঠিক আছে, they can be detect error and in some cases they can also correct error. অ্যাড্রেসটা তো মাস্ট থাকতেই হবে, কে পাঠাচ্ছে কার কাছে যাচ্ছে, কারণ they can choose individually independently the route from sender to destination পর্যন্ত বা রিসিভার পর্যন্ত যে রুটটা হবে, they can choose this route according to special routing algorithm ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। তারপরেও তারা সাকসেসফুলি ডেলিভার্ড হয়, কেন? এখানে সেন্ডার এবং রিসিভারের অ্যাড্রেস দেওয়া থাকে এবং প্যাকেট নাম্বার দেওয়া থাকে। যদি একাধিক প্যাকেট থাকে তাহলে যাতে বুঝতে অসুবিধা না হয়
যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। এরপরে যখন আমরা প্যাকেট একটা বড় মেসেজ, সাপোজ তোমার একটা মেসেজের সাইজ আছে সাপোজ কত বলবো, 900 বাইট। আমি ঠিক করেছি যে 512 করে করে এক একটা প্যাকেট সাইজ করবো, 512 বাইট। ঠিক আছে, তো 512 বাইট করার পরে দেখা যাচ্ছে আমার পরেরটায় 512 বাইট হচ্ছে না, কিছুটা জায়গা খালি আছে। তখন আমরা কি করব, এই জায়গাটাকে ডাটা প্যাডিং করে নিব, যাতে প্রত্যেকটা ডাটা সাইজ সমান হয় প্যাকেট সাইজ। এখানে আমরা 1024 পর্যন্ত করে নিব ডাটা সাইজ, তারপরে প্যাকেটগুলো করব। এটা করলে আমাদের দেখা যাবে যে কমপ্লেক্স অ্যালগোরিদম গুলো আছে তাদের জন্য কাজ করতে সুবিধা হয়। তারা বুঝে যে প্রত্যেক 512 বাইট পর পর আমরা নতুন প্যাকেট পাচ্ছি, এটাকে ডিটেক্ট করা যত সহজ। তার যদি জানা জানা থাকে যে এক এক সময় এক এক রকমের বাইট আসবে, তাহলে তাকে শুরুর জন্য যতগুলো জিনিস চেক করতে হবে, শেষটা কোথায় আসতেছে সেটার জন্য চেক করতে হবে। সো তোমরা জানো এটা অনেক বেশি আরো মোর কমপ্লেক্স হয়ে যাবে, ডাটা ট্রান্সমিশন টা স্লোয়ার হয়ে যাবে এই সমস্ত প্রসেসিং ওভারহেডের কারণে। তো আমরা এটাকে দূর করার জন্য এখানে কি পরিমাণ ডাটা অ্যাডিশনালি অ্যাড করেছি, যেটা আসলে মূল ডাটার অংশ না, সেটা আমরা এখানে বলে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এইভাবে আমরা প্যাকেট ডাটা সম্পর্কে আমাদের পড়ালেখাটা শেষ হলো। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আজকে আরেকটা স্লাইড আছে, 25 অল্প কিছুটা আমরা পড়ে নিই, যেহেতু আমরা একটা ক্লাস মিস দিচ্ছি। আমরা পড়বো এরপরে যেটা প্যাকেট সুইচিং এর মতোই আরেকটা সুইচিং টেকনোলজি ছিল, সেটাকে নিয়ে একটু দেখাচ্ছি তোমাদের। মেসেজ সুইচিং। তো তোমাদের অনেকের মাথায় হয়তো এই জিনিসটা আসছে, আচ্ছা ছোট ছোট প্যাকেট না করে যদি আমরা একটা বড় প্যাকেটই পাঠাইতাম তাহলে কি ভালো হতো না? তো এরকম চিন্তা আমাদের আগে অনেকেরই মাথায় আসছে। তারা কিভাবে সেটাকে ডিল করেছে আমরা একটু দেখি। মেসেজ সুইচিং টেকনোলজি যখন প্রথম আসলো তখন সারা বললো ঠিক আছে এই স্টোর এন্ড ফরওয়ার্ড প্রপার্টিটা আমাদের থাকবে, কিন্তু আমরা এটাকে ছোট ছোট ভাগে ভাঙবো না প্যাকেট সুইচিং এর মতো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা প্রবলেম বুঝতে পারছি যে আমাদের বাফার সাইজটা অনেক বড় করতে হবে। তো আমরা বাফার করলাম যে আমরা এরকম বাফারটা যথেষ্ট বড় আমরা রাখার প্রভিশন রাখলাম যে, কিন্তু আমরা জাস্ট এ সিঙ্গেল প্যাকেট, ওয়ান সিঙ্গেল প্যাকেট উইল বি সেন্ট এট এ টাইম, যত বড়ই হোক না কেন মেসেজটা। আচ্ছা, তো এবং এই পদ্ধতিটা আসলে খুব বেশি আমরা সময় দিচ্ছি না এই কারণে যে এটা দিস ইজ নট সুইটেবল। ঠিক আছে, দিস প্রসিডিওর would mean এই যে এই প্যাসেজ সুইচিং যদি আমরা করি তাহলে যেটা ফলাফল হবে, some of the exchanges may be blocked for a lengthy time, long time, ঠিক আছে, under this circumstance। ঠিক আছে, এবং তাদের বাফার আরেকটা সমস্যা হতে পারে যে বাফার may not be as as large as the message is, because এখনকার দিনে মেসেজের সাইজ অনেক হিউজ হচ্ছে। যখনকার দিনে টেলিগ্রাম ছিল তখনকার দিনে মেসেজের সাইজ ছোট ছিল, ফলে তখনকার দিনে এটা সম্ভব ছিল। এখনকার কারেন্ট যে কমন নেটওয়ার্ক গুলো আছে টুডে, তাদের জন্য মেসেজ সুইচিং ইজ নট সুইটেবল। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো আমরা এখন চোখে দেখবো একটা এক্সাম্পলের মাধ্যমে, যে একটা যদি 80 MB, এখানে আসলে সংক্ষেপে লেখার কারণে এটা বোঝা যাচ্ছে না, MB স্ট্যান্ডস ফর এখানে বাইটস না, আমাদের বইতে MB দিয়ে বিটস বোঝানো হয়েছিল এইভাবে, সেটা থেকে ছোট করে কেটে নেওয়া হয়েছিল বলে MB মনে হচ্ছে, বাট দিস ইজ 80 MB, সেটাকে আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। এই অবস্থায় আমরা দেখতেছি যে একটা লিঙ্ক যদি স্পিড 10 Mbps হয় তাহলে আমাদের এই ডাটাটা পাঠাইতে কত সময় লাগবে, এটাকে ট্রান্সমিশন ডিলে বলে। ডাটা সাইজ ডিভাইডেড বাই লিঙ্ক স্পিড, which will be 80 megabit divided by 10 Mbps। ফলে আমরা দেখতে পাবো যে এটা হয়ে যাবে 8 সেকেন্ড পার সেকেন্ডটা সেকেন্ড হিসেবে উপরে চলে আসবে। ফলে আমরা দেখবো যে 8 সেকেন্ড পরে সেটা এখানে চলে আসবে, আরো 8 সেকেন্ড পরে এখানে যেহেতু লিঙ্ক স্পিড সমান আরেকটা লিঙ্ক আছে, 8 সেকেন্ড পরে এখানে আসবে, আরো 8 সেকেন্ড পরে এখানে চলে আসবে। ফলে আমরা 24 সেকেন্ড লাগবে ডাটাটা ট্রান্সমিট হতে।
এই জিনিসটা আমরা খুব সহজেই বুঝে নিতে পারতেছি, তাই না? এখানে দেখানো হচ্ছে 8 সেকেন্ড পর পর আপডেটেড হচ্ছে এবং 24 সেকেন্ড পর ডাটাটা পৌঁছে গেল। তো আমরা এটা ইচ্ছে করলে আমরা এভাবে ক্যালকুলেট করে নিতে পারি। এবার দেখো যদি আমরা ডাটাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি, যেমন এখানে ওই 80 এমবি ডাটাটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি, প্রত্যেকটা সাইজ 20 এমবি করে। ফলে প্রথম হলো গিয়ে এদের সময়টা একটু কম লাগবে। প্রসেসিং ডিলে কত লাগবে? 20 ডিভাইডেড বাই এমবি ডিভাইডেড বাই 10 এমবিপিএস, দ্যাট ইজ আমাদের 2 সেকেন্ড করে প্রত্যেকটার জন্য ডাটা লাগবে, 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড পরে 1 নাম্বার প্যাকেটটা এখানে আসবে। আচ্ছা, তারপরে আরো 2 সেকেন্ড পরে এই 1 নাম্বারটা এখানে চলে আসবে। ঠিক আছে, তখন আর এখানে 1 থাকবে না, এখানে থাকবে 2। আরো 2 সেকেন্ড পরে 6 সেকেন্ড পরে সিনারিটা কি হবে? 1টা এখানে চলে আসছে, 2টা এখানে আসছে, 3টা এখানে চলে আসবে এবং 4টা এখন স্টিল তার যেখানে সেন্ডারে ছিল সেখানে রয়ে যাবে। তো এই ধরনের একটা সিনারি আমরা এক্সপেক্ট করতেছি। ফলে আমরা দেখি পরের স্লাইডে সেটাই দেখানো হচ্ছে যে প্রথম 6 সেকেন্ড পরে, কারণ 1 সেকেন্ড পরে কি ছিল প্যাকেটটা, সরি 2 সেকেন্ড পরে 1 নাম্বার প্যাকেটটা এখানে ছিল 2 সেকেন্ড পরে, ফার্স্ট 2 সেকেন্ড পরে। তারপরে পরবর্তী যখন 4 সেকেন্ড হলো তখন আসলে 1 নাম্বার প্যাকেটটা এখানে এখানে চলে আসছিল 2 নাম্বার প্যাকেটটা। আচ্ছা, পরবর্তী 2 সেকেন্ডে একটা এখানে চলে আসছে, এখানে আর 1 নাই, বরং 2 নাম্বার প্যাকেটটা এখানে এসছে, 2 এর জায়গায় এখানে 3 এসছে। সেই সিনারিওটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আর কতক্ষণ সময় লাগবে আমরা খুব সহজেই বলে দিতে পারি যে এই 4 নাম্বার প্যাকেটটা যখন এখানে আসবে সেখানে তখন এটা হয়ে যাবে 8, যখন এখানে আসবে তখন এটা হয়ে যাবে 10, এবং যখন এখানে আসবে 4 নাম্বার প্যাকেটটা, শুধু লাস্টের প্যাকেটটা দেখলেই আসলে আমরা হয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের হয়ে যাবে 12 সেকেন্ড। তো আফটার 12 সেকেন্ড আমরা একটু সহজেই খুব একটা জিনিস, ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে খুব মজার একটা জিনিস চোখে পড়লো। আগে যখন একই ডাটা পাঠাচ্ছিলাম কিন্তু তাদের সাইজ ছিল কমপ্লিট 80 এমবি, সেই জায়গাটায় আমরা মাত্র আহ, একই জিনিস রেখেছি, শুধু 4টা ভাগে ভাগ করে ফেলেছি 20 এমবি। তাহলে আমাদের ডাটা টাইমটা কত সেভ হলো দেখো। আগে লাগতেছিল 24 সেকেন্ড, সেখানে আমাদেরকে অর্ধেক সময় লাগতেছে, সময়টা অনেক কমে গেছে। দিস ইজ সিগনিফিকেন্ট। তো এইভাবে আমরা যদি কমিয়ে ফেলি এবং যত ছোট ছোট ভাগে প্যাকেট গুলা ভাগ করলে আমরা কি প্রত্যেকটা প্যাকেট এইভাবে কিভাবে যাচ্ছে সেটা হিসাব করে করে আমাদের টাইমটা বের করতে হবে না। আমরা স্মার্টলি এই টাইমটাকে এইভাবে বের করতে পারি যে কি প্যাকেটের সংখ্যা আমার জানা থাকে, টোটাল নাম্বার অফ প্যাকেট কতগুলো হবে সেটা কত আমাদের ছিল, এই ক্ষেত্রে 4টা। প্রথম লিঙ্কটার স্পিড যদি আমাদের জানা থাকে, বাকি আর কয়টা লিঙ্ক আছে সেটা যদি আমাদের জানা থাকে, এবং প্রত্যেকটা লিঙ্কের স্পিড যদি আমাদের জানা থাকে বা ডিলে জানা থাকে, আমরা খুব সহজেই এটা বের করে ফেলতে পারি ডিলেটা কেমন হবে। প্রত্যেক ফার্স্ট লিঙ্কের ডিলেটা ছিল 2 সেকেন্ড, টোটাল নাম্বার অফ প্যাকেট আছে 4টা। আচ্ছা, আর বাকি অ্যাডিশনাল যে লিঙ্কের সংখ্যা সেটা হচ্ছে 3টার ভিতরে একটা বাদ ফার্স্টের লিঙ্কটা, 2টা লিঙ্ক এবং প্রত্যেকটা লিঙ্কে 2 সেকেন্ড করে, ফলে আমাদের 12 সেকেন্ড ডিলে প্রয়োজন হচ্ছে। এই হচ্ছে আমরা যেভাবে ক্যালকুলেশন করছি, প্রত্যেকটা প্যাকেট আমাদেরকে সরায় সরায় দেখা দরকার নেই, এই সূত্রটা ইউজ করলে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। সিমিলারলি দেখো, আমরা যখন আরো ছোট প্যাকেট নিচ্ছি, এবার দেখো ছোট প্যাকেট এত ছোট যে 2 কিলোবাইট, 2 কিলো বিট, সরি বাইট আর বিট দে আর ডিফারেন্ট, 8 বাইটে 1 বিট, 2 কিলো বিট 2000 বাইটের। তাহলে টোটাল নাম্বার অফ প্যাকেটের সংখ্যা কত হবে? 8 মেগাবিটকে, যে 8 মেগাবিটকে আমরা 2 কিলো বিট দিয়ে ভাগ করতেছি, ফলে 40,000টা প্যাকেট হবে এখানে। 40,000টা প্যাকেট আছে, 40K 40,000। এই প্যাকেটগুলা এই একই লিঙ্কের ভিতর দিয়ে যাবে, কতটুকু সময় লাগবে আমরা কিভাবে বের করব? আমাদের আগের সূত্রটা আমাদেরকে সাহায্য করবে। ফার্স্ট লিঙ্কের ডিলেটা আমাদের জানা আছে বা আমরা বের করে নেব। কিভাবে বের করব? একটা প্যাকেটের সাইজ 2K, যে আমরা দেখতেছি যে একটা প্যাকেটের সাইজ 2K এবং লিঙ্কের স্পিড 10 এমবিপিএস, ফলে সময় লাগবে কত? 0.2 মিলি সেকেন্ড। একটা লিঙ্কের স্পিড আমাদের জানা হয়ে গেল। ফার্স্ট লিঙ্ক স্পিড, লিঙ্ক স্পিড বা ফার্স্ট লিঙ্ক ডিলে,
এটা কতটুকু সময় লাগবে, মাল্টিপ্লাইড বাই প্যাকেটের সংখ্যা প্লাস আর বাকি যতগুলো লিংক আছে, কয়টা লিংক আছে, দুইটা লিংক, প্রত্যেকটা লিংকে আমাদের স্পিড কত, ফার্স্ট লিংকের সমানই বা ডিলে কত, লিংক ডিলে সেটা টিডি নাম দিই সেটা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরো n টাইমস ফার্স্ট লিংক ডিলে, ফার্স্ট লিংকের ডিলেটা ছিল 0.2 মিলিমিটার, প্যাকেটের সংখ্যা ছিল 40,000, এই দুটাকে গুণ করলে 8,000 মিলি সেকেন্ড হয়, which is 8 সেকেন্ড অ্যাকচুয়ালি। So this is 8 second. In addition to that, we need to have this value 2 multiplied by each link delay. বলে আমাদের দেখা যাচ্ছে মোটে 8 সেকেন্ডের মতো সময় লাগতেছে। This is further reduction of time. এখান থেকে আমরা কি বুঝলাম, প্যাকেট সাইজ যত ছোট হবে ট্রান্সমিশন টাইম তত ছোট হবে। প্যাকেট সাইজের যত ছোট হবে, এর আগে আমরা জেনেছিলাম এরর ডিটেকশন কারেকশনটা তত কুইক হবে, সবগুলাই সুবিধা, এরর হ্যান্ডলিংটাও সুবিধা হবে। তারপরে আমরা দেখব কিন্তু এরর প্যাকেট সাইজ ছোট হইতে হইতে একটা লিমিট আছে, এর নিচে আর নামা যাবে না। কেন? তাহলে প্রসেসরের উপরে ওভারহেড পড়বে, সেন্ডিং নোড রিসিভিং নোড দে উইল বি ওভারলি বিজি, তারা অনেক বিজি থাকবে এই প্যাকেটগুলোকে প্রপারলি লেবেলিং করার জন্য, ডি লেবেলিং করার জন্য, তাদেরকে সংযোগ করে ডিফ্র্যাগমেন্ট করে এবং রিফ্র্যাগমেন্ট করে রিঅ্যাসেম্বল করে নতুন একটা মেসেজ পেতে হলে প্রসেসরের উপর একটা অনেক বেশি বার্ডেন পড়ে যাবে। সেজন্য আমরা কখনো অ্যালাই করি না ওয়্যার্ড নেটওয়ার্কে সাধারণত 64 বাইটের চেয়ে কম প্যাকেট পাঠানো হয় না, তাহলে প্রসেসর উইল বি ওভারলোডেড। আর ওয়্যারলেস নেটওয়ার্কে 88 বাইটের নিচে কখনো ডাটা পাঠানো হয় না। আর ম্যাক্সিমাম কতটুকু পাঠানো হয়? ম্যাক্সিমাম 1500 বাইটের চেয়ে বেশি ডাটা পাঠানো হয় না ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। এর চেয়ে বেশি পাঠানো হলে ইন্টারনেট উইল বি ওভারলোডেড, ঠিক আছে, সেটা হ্যান্ডেল করতে পারবে না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা প্যাকেট সাইজ সম্পর্কে আবার নেক্সট কোনো ক্লাসগুলোতে আরেকটু কিছু ডিসকাস করব। আজকের পড়াটা একটু থাকলো, আমরা নেক্সট দিন একটা সুইচিং এক্সচেঞ্জ যদি ইনসার্ট করা হয় সেটার এফেক্টটা কি দুইটা লিংকের মাঝখানে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর ইয়ার প্রেজেন্স এন্ড পার্টিসিপেশন। আশা করি তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়েছো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে, আজকে লিংকটা ক্লাসটা এতটুকু, নেক্সট ক্লাস আমরা এখান থেকে শুরু করব। কিছু জিজ্ঞাসা করা আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ক্লাসটা এখানে